আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই ভৌতিক.কমে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ৩টি রোমহর্ষক ভৌতিক গল্প, যেগুলো শুনলে রাতের ঘুম উড়ে যাবে। লাইট নিভিয়ে হেডফোন কানে দিয়ে বসুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। গঙ্গার পাড়ের এই পুরনো জমিদার বাড়িতে সেদিন রাত কাটাতে এসেছিল দুই বন্ধু। ভাবল একটু রোমাঞ্চ হবে, পুরনো দিনের স্বাদ নেওয়া যাবে। কিন্তু তারা জানতো না এই বাড়ির দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে বহু বছরের অপমানের প্রতিশোধ। আজকের প্রথম গল্প, অশরীরী। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌর এই বাড়ি ঝেড়ে পুছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে, চম্পা তাদের রান্না বান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকি না তো, আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়, এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন, তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার। যে ঘরে আপনারা শুবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘণ্টাটা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো, সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ওহ, ঠিক আছে। তা তুমি কি এক্ষুনি চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘণ্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি হে, রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে। অনি বললেন, আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঁঠার কষা মাংস, আর একটু গা গরম করার পানি। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, কি হে, হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদারদের বাড়ি, গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো। তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর। ভারী ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র শখিন বিছানা পাতা, তার সাথে বালিশ, কোলবালিশ সব আছে। ঝাড়বাতিটা জ্বলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন। রাজ দোতলার লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছেন। বললেন, রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। রাজ হাসলেন, তবেই বল, তুমি তো ভাই আসতেই চাইছিলে না। তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছি। হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিংয়ে খাবেন না এখানে দিয়ে যাব? নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া যায়? চলুন। বলেই সুব্রতর চোখে পড়ল বারান্দার দিকে খোলা দরজার উপরে। বলল, এটা কি খুলল? রাজ উত্তর দিলেন, আমি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা ও বিষয়ে না তুলে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বোড়া। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে জনা 30 লোক বসে খেতে পারবেন।
তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো। ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া তদারকিও করল। খাওয়া শেষ করে উঠতে ও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্যে। আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো। দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাও করতে আরও আনন্দ পেতাম। কোনো দিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটল না। এটা বেশ বলেছ, কিন্তু আগে বললে হতো, এখন আর কি হবে? সুব্রতকে বললেই হতো। ও কি এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো? মনে হয় না। আহা, ওই চম্পা নাকি, ওই আসতে পারতো আমাদের মনোরঞ্জন করতে। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বললেন, যা, লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি যে আলোও হঠাৎ হঠাৎ যেতে পারে, না হলে ওকে দিয়ে 2-3টে মোম আনিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছো জানতাম না। কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞেস করল, কিসের শব্দ ওঠা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে পাচ্ছি ঘুড়ির শব্দ। কোথায়? ওই শোন। এবার রাজও শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে শয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নূপুরের আওয়াজ উঠছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকি না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করল, কি আপনি? কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ওর নিজেরই আওয়াজ অত চেষ্টার পরেও কেঁপে উঠল। মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডেকেছ তো, তা কি নাচ দেখবে? কত্থক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে। আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি, তাই ওকে মেরেই দিলে। কি সব বলছো আজগুবি? আমরা তোমাকে চিনিই না। চিনো চিনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকেই হাপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো শরীরে বয়েই চলেছে। তাই তো এতদিন পরেও এ বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না। বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটল সবকিছু যে ওরা পালানোরও সুযোগ পেল না। সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করেছিলেন রাজ, কিন্তু গলায় স্বর ফুটল না। ওদিকে আঙুলের চাপ বেড়ে চলল গলার উপর, দুহাতে ধরেও ছাড়ানো গেল না। অনি আর রাজ দুজনের কথাই আটকে গেল। দুজনেই গোঁ গোঁ করতে লাগলো, কিন্তু গলার উপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারল না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়ল মাটিতে। কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করল পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলেন কিভাবে? অশরীরীর সেই দুই বন্ধু আর ফেরেনি। কিন্তু এবার আমি আপনাদের শোনাব একটি সত্য ঘটনা। না, এটা কোনো বানানো গল্প নয়। প্রায় 25-30 বছর আগের এক শীতের রাতে ঘন কুয়াশার মধ্যে
একজন পরিশ্রমী মানুষ যা দেখেছিলেন তা শুনলে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। গল্প কাফনের লাশ। এই ঘটনা ঘটেছিল প্রায় ২৫-৩০ বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে। তিনি প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার পথ হেঁটে শহরে বিসিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না। তাই খালু হেঁটে শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। আর এভাবে কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিল, তার সাথে কুয়াশা পড়ে চারিদিক তেমন ভালো দেখা যাচ্ছে না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করল সামনের সাদা জিনিসটা কি তা দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায় কাফনের লাশটাও সামনেই থাকে, সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখল, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছিয়ে দৌড় দিব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিক না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে। খালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকে রাতটা আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর ওপর রাগান্বিত হয়ে বলল, এই লোক এত রাতে ডাকাডাকি করছেন কেন? খালু তখন বলল, ভাই, আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে সব আপনাকে বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয়, আর কোনো দিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না। বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খালু সেই রাতের পর আর কখনো ওই পথে যাননি, কিন্তু এমন কিছু আছে যেটা আপনি এড়াতে পারবেন না, কারণ সে নিজেই আপনার কাছে আসে। আমাদের শেষ গল্পটি সবচেয়ে ভয়ঙ্কর। একটি নিরীহ দেখতে পুতুল যে দুহাতে সম্পদ দেয় আর কচি প্রাণীর বিনিময়ে নেয়। সাঁওতালদের অপদেবতা, গদ্রুবঙ্গার অভিশাপ। অবশেষে ডিলটা ফাইনাল হয়ে গেল। গ্রামের পুরানো বাড়ির পাশের পতিত জমি আর আমাদের পুরানো কোঠাবাড়ির ধ্বংসাবশেষ ভেঙে একটা বড় সোসাইটি করবে, নির্খোঁজে মন। এতদিন ধরে শরিকি ঝামেলায় আটকে ছিল গ্রামের এই প্রপার্টিটা। হঠাৎ করেই কেসটা আমার দিকে চলে এলো, কোনো এক অলৌকিক উপায়। নির্খোঁজে মনের পছন্দ হয়ে গেল জায়গাটা। শিলিগুড়ির নকশাল বাড়ির কাছে পাহাড়ের কোলে এত বড় জমিটা পেয়ে ওরাও খুব খুশি। সামনেই কাঞ্চনজঙ্ঘা, চারপাশে সবুজ চা বাগান। ডিল ফাইনাল হওয়ার পর বাড়ি ফিরেই প্রথম চোখে পড়ল পুতুলটার দিকে। কি যেন একটা খটমট নাম বলেছিল লখাই কাকা।
বদ্র নাকি গঙ্গা, বেশ দেখতে পুতুলটা, একদম একটা ছোট্ট শিশু, একেবারে জীবন্ত কয়েকদিনের বাচ্চার আদল। মোনাই খুব খুশি হবে পুতুলটা দেখলে। ওর 7 মাস চলছে, আপাতত বাপের বাড়িতে আছে ও। পুতুলটাকে খুব আদর করতে ইচ্ছা করছিল। ওটাকে নিয়ে সোফায় বসতেই ঝনঝন করে কাঁচের বাসন ভাঙার আওয়াজ পেলাম। পিছন ফিরে দেখি লখাই কাকা চায়ের সরঞ্জাম ফেলেই দুটো বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমাদের বাড়ি 40 বছরের উপর আছেই লখাই কাকা, বাড়ির লোক বলা যেতেই পারে। মোনাই ওর ভরসায় আমাকে রেখে বাপের বাড়ি যেতে পারে, আমার যত্নের কোনো ত্রুটি করে না কাকা। এছাড়া ছিল মতির মা, রান্না করত। 4 দিন হয় কাজে আসছে না, তাই কাকাই চা করে এনেছিল বোধহয়। কি হলো কাকা, ওভাবে কি দেখছো? বয়স হয়েছে বোঝা যাচ্ছে, যাও পরিষ্কার করে ফেলো। দামি টি সেটটা ভেঙে কেমন হতভম্বের মতো দাঁড়িয়েছিল কাকা। আমার কথায় চমকে উঠে বলল, পুতুলটা ভালো না বাবুন, ওটাকে ধরো না। ওর ঠোঁটগুলো কেমন কাঁপছিল। যবে থেকে পুতুলটা বাড়ি এনেছি কাকা কেমন যেন করছে এটাকে দেখলেই। আরে কাকা, আমার জন্য পুতুলটা লাকি গো। জানো, পুতুলটা এলো আর ওই নকশাল বাড়ির জমিটার ডিলটা আজ ফাইনাল হয়ে গেল। আমার একটা বড় শেয়ার থাকছে ওই প্রজেক্টে। আমি হাসতে হাসতে বললাম, 5 বছর ধরে জমিটা নিয়ে ভুগছিলাম, এত সহজে সব হয়ে যাবে ভাবিনি। ওই জমিতে তোমাদের কুলদেবীর মন্দির ছিল বাবু, ওটা বিক্রি করে দিলে? আরে কাকা, ওই জঙ্গলে জমি আর বাস্তুভিটার ধ্বংসাবশেষ রেখে কি লাভ বলো তো? ওই মন্দিরে তো পুজো বন্ধই হয়ে গেছিল আজ কত বছর। এই এত বড় বাড়ি আমাদের। কাকা টি সেটের টুকরো গুছিয়ে নিতে নিতে বলল, আমার কিছু ভালো লাগছে না বাবু। নিচে বিট্টুর খুব জ্বর এসেছে আজ 2 দিন। বিট্টু আমার মামাতো ভাইয়ের ছেলে, ওদের অবস্থা তেমন ভালো নয়। আমার ভাই আমার ব্যবসা দেখে, একতলায় 2টো ঘর ওদের থাকতে দিয়েছি। বিট্টু খুব মিষ্টি ছেলে, মাত্র 2 বছরই কথা বলতে শিখেছে। পটপট করে আধো আধো কথা বলে। আর চা করো না কাকা, বিট্টুকে দেখে আসি একবার, মিন্টুকে খবরটাও দিয়ে আসি জমি। পুতুলটা শোকেসের ওপর রেখে বেরিয়ে এলাম। 3 দিন পর এসেছিলাম জমির একটা কাজ দেখতে। আসলে এই প্রজেক্টের অর্ধেক শেয়ার আমার। জঙ্গল পরিষ্কার করে খোঁড়াখুড়ি শুরু হয়েছে। কুলদেবীর মন্দিরের দিকটায় কাজ হচ্ছিল। হঠাৎ কয়েকজন লেবার দৌড়ে এলো। একটা লোহার বাক্স পাওয়া গেছে ওখানে মাটির নিচে। বাক্স ঠিক নয়, ছোট সিন্দুক। খুলতেই আমার মাথা ঘুরে গেল। বেশ কিছু ঠাকুরের সোনার গহনা ঝলমল করে উঠল। ঠাকুরদার কাছে শুনেছিলাম কালা পাহাড়ের হাত থেকে মন্দির আর কুলদেবীকে রক্ষা করতে এই মন্দির থেকে রাতারাতি সবকিছু সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু দেবী মায়ের ছোট এক সিন্দুক গহনা হারিয়ে গেছিল, বহু খুঁজেও পাওয়া যায়নি। এই কি তবে সেই হারিয়ে যাওয়া গুপ্তধন? বাক্সটা নিয়ে টলতে টলতে গাড়িতে উঠলাম। লোক জানাজানি যত কম হয় ভালো। লেবারগুলোকে বেশ কিছু টাকা দিয়েছিলাম এ কথা গোপন করার জন্য। কিন্তু বাড়িতে ঢুকেই একটা খারাপ খবর শুনে মনটা ভার হয়ে গেল। সন্ধ্যায় রক্ত বমি করতে করতে বিট্টু চলে গেছে সবাইকে ছেড়ে। কোনো রকমে ঘরে বাক্সটা রেখে নিচে নেমে এলাম। মিন্টু আর ওর স্ত্রী বিনতা ভীষণ কাঁদছে। মোনাই জানলেও দুঃখ পাবে, খুব ভালোবাসত ও বাচ্চাটাকে। সব মিটিয়ে ঘরে ফিরতে ভোর হয়ে গেছিল। শোকেসের উপর গুলুমুলু পুতুলটা একটা সতেজ বাচ্চার মতো হাসছে, মনে হয় এক্ষুনি লাফিয়ে কোলে আসবে। এক মায়ের আজ কোল খালি হয়ে গেল হঠাৎ করে। আর কয়েক মাস পর আমার আর মোনাইয়ের সন্তান আসবে পৃথিবীর বুকে। সেই অনাগত শিশুর কথা ভেবেই পুতুলটা এনেছিলাম ওই শালবনির হাটের থেকে। একটা বৃদ্ধ বড় রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করছিল বেশ কিছু কাঠের আর মাটির পুতুল। সাঁওতাল রমণী, খেলনা পুতুল, নানা রকম মূর্তির ভিতর এই পুতুলটা বেশ নজর কেড়েছিল। হয়তো অবচেতনে পিতৃত্বের স্বাদ লুকিয়ে রয়েছে বলেই কিনে নিয়েছিলাম পুতুলটা। ভেবেছিলাম মোনাইকে দিয়ে আসব। ও ঘরে সুন্দর বাচ্চার পোস্টার লাগিয়েছে, ও দেখলে খুশি হবে। বেশ কিছুদিন ও বাড়ি যাওয়া হয়নি। ও আছে লেক টাউনে ওর মায়ের কাছে। কিন্তু প্রথম দিন পুতুলটা দেখেই লখাই কাকা বেশ ভয় পেয়েছিল। বলেছিল, ওটাকে কেন আনলে বাড়িতে? ওটা অপদেবতা, খুব বড় ক্ষতি হয়ে যাবে বাবুল, নদীতে ফেলে দাও ওটা। লখাই কাকা সাঁওতাল, ওদের বিশ্বাস এই পুতুল অপদেবতা। কি একটা খটোমটো নাম বলেছিল সেদিন।
সাঁওতালরা নাকি এই পুতুলকে খুব মানে। সব ওই গদ্রবঙ্গার জন্য বাবুন, এখনো বলছি ফেলে দাও ওটা, ও রক্ত খেতে শুরু করেছে। আমার হাতে পুতুলটা দেখে কাঁপতে কাঁপতে বলল কাকা, কখন যে পেছনে এসেছে দেখিনি। আমি বললাম, কাল বাস্তুভিটার মন্দির থেকে দেবী মায়ের গহনার বাক্স পেয়েছি কাকা, সব সোনার গহনা, তোমায় বলাই হয়নি। সব আমার এই লাকি পুতুলের জন্য। ওই গহনা 3 পুরুষ ধরে কেউ পায়নি, তুমিও জানো। ঠিক বলেছ, এই পুতুল যার কাছে থাকে তার সৌভাগ্য উথলে ওঠে, সোনা দানা টাকা না চাইতেই আসতে থাকে। কিন্তু গদ্রবঙ্গা সব কিছুর চরম দাম নেয়, কড়ায় গন্ডায় নিজের পাওনা বুঝে নেয় এই পুতুল। কাকার মুখ ফ্যাকাশে, চোখ বড় বড় করে বলল, বৌমণির কথা ভেবে ওটাকে ফেলে এসো সেবকের তিস্তায়, 2 দিন পর নতুন অতিথি আসবে ঘরে। পুতুলটার লাল ঠোঁট দুটো যে তো আমায় চুমু খেতে চাইছে, একটা নেশার মতো আমায় টানছে ওই গদ্রবঙ্গা। শোয়ার ঘরে মাথার কাছে রেখে দিলাম যত্ন করে। এত সুন্দর পুতুল কেউ ফেলে দেয় কখনো? পরদিন সকালে চা নিয়ে এসে লখাই কাকা খুব উসখুস করছিল। আমি তাকাতেই বলল, আমার এবার ছাড়ান দাও বাবুন, বুড়া হয়েছি, এবার দেশে যাই। বুঝলাম অভিমান হয়েছে কথা শুনিনি বলে। বললাম, আমার ছেলের মুখ না দেখেই যেতে চাইছো কাকা? আর কটা দিন থাকুক, আর আমাদের ছেড়ে যাবেই বা কেন? ভালো হবে না বাবুন, গদ্রবঙ্গার ছায়া পড়েছে এ বাড়িতে, বিট্টুকে টেনে নিয়েছে ওই রাক্ষস। এরপর কার পালা কে জানি। ওই পুতুল তোমায় দুহাতে দেবে আর বলি নেবে কচি প্রাণীর। কাকার কথায় পুতুলটার দিকে চেয়ে দেখি চোখ যেন জ্বলছে, রেগে গেছে যেন। ধুর, কি সব ভাবছি। উঠে পড়লাম, আজ একটা টেন্ডার খুলবে, তাড়াতাড়ি যেতে হবে অফিস। পুতুলটাকে একটু আদর করে বেরিয়ে এলাম। এবারও গদ্রবঙ্গার কৃপায় লক্ষ্মী লাভ হলো, বড় কাজের বরাত পেয়েছি। কিন্তু বাড়ি ফিরতেই মিন্টুর বউয়ের সাথে দেখা। কয়েকদিন কেঁদে কেঁদে পাষাণ হয়ে গেছে মেয়েটা। এমনিতে আমায় খুব সম্মান করে। বললাম, কিছু বলবে? পুতুলটা ফেলে দিন দাদা, মতির মা পালিয়েছে ওর জন্য, লখাই কাকাও চলে যেতে চাইছে। বিট্টুকে খেয়েও ওর পেট ভরেনি, এরপরও আরও খাবে। বাচ্চা হারিয়ে এক মা পাগল হতে বসেছে, মায়া হচ্ছিল। বললাম, তুমি তো শিক্ষিত, এসব কথায় কান দিও না। দাদা, মোনাইদির কথা ভেবে ওটা ফেলে দিন, আপনাদের না কোনো ক্ষতি হয়ে যায়। বলি ও ঘরে ঢুকে গেল। মনটা খচখচ করছিল। একটা নিরীহ পুতুলকে সবাই ভয় পাচ্ছে এই যুগে। শোয়ার ঘরে ঢুকতেই চোখে পড়ল পুতুলটা। মুখটা কি নিষ্পাপ, হাসি মাখা, যেন আমার সন্তান কোলে উঠতে চাইছে। নেশার মতো কোলে নিয়ে আদর করছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। মোনাই বাথরুমে পড়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওর মা বাবা। পুতুল রেখে ছুটে বার হলাম। নানা রকম বাজে চিন্তা আসছিল মাথায়। তবে কি কাকার কথাই ঠিক? ওটা পুতুল নয়, অপদেবতা। ওর জন্যই কি হচ্ছে এসব? হসপিটালে গিয়ে শুনলাম ওটিতে নিয়ে গেছে মোনাইকে। লখাই কাকাও ছুটে এসেছিল আমার সাথে। ও যে আমাদের ভীষণ ভালোবাসে। আপন মনে কি সব বলে চলেছে ও বিড়বিড় করে, মনে হয় কোনো মন্ত্র পড়ছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই চোখ খুলল, লাল টুকটুকে চোখ। বলল, এখনো সময় আছে, ফেলে দে গদ্রবঙ্গাকে, ও সাঁওতালদের অপদেবতা। তোকে দেবে 2 হাত ভরে, কচি প্রাণীর বিনিময়ে, রক্তের বিনিময়ে তোকে সোনায় মুড়ে দেবে। আর কচি রক্ত না পেলে শেষ করে দেবে তোদের পরিবারকে। উত্তেজনায় আমায় তুই বলছে কাকা। এক অজানা আতঙ্কে কেঁপে উঠলাম। একটু পরে ডাক্তার এসে বলল, মোনাই ভালো আছে, তবে আমাদের সন্তান আর নেই। শিবক কালীবাড়ির সামনে তিস্তার বুকে ছুঁড়ে ফেলব পুতুলটাকে, বারবার বলে দিয়েছে লখাই কাকা। ছুঁড়ে ফেলে পিছন ফিরে তাকাতে মানা করেছে। একা আসতে দেয়নি কাকা, নিজেই আসতে চেয়েছিল। শেষে আমার বন্ধু অর্ণব সাথে এসেছে। আস্তে আস্তে সব শুনে অর্ণব বলল, এই যুগের ছেলে হয়ে তুই এসব বিশ্বাস করিস? দেখি তোর অপদেবতাকে। কাগজে মোড়া পুতুলটা দেখে বলল, এই কিউট পুতুলটা ফেলে দিবি? আমায় দে, মেয়ে খেলবে। আমি বললাম, ভুল করিস না,
আমার বাড়িতে কি হয়েছে সব তো জানিস। এমন দুর্ঘটনা প্রচুর হয়, তুই এটা আমায় দে। আচ্ছা, কয়দিন রেখে দেখি না হয়, জলে তো আমিও ফেলতে পারবো। ওর যুক্তি তর্ক আর জেদের কাছে হার মানতেই হলো। সেবক রেলগেট থেকে ফিরে এলো কদ্রুবঙ্গা। জমির প্রজেক্টটা একটা বড় ডিসপিউটে আটকে গেছিল। টেন্ডারটাতেও দেখা গেল লাভ হবে না তেমন। দুদিন মন মেজাজ ভালো ছিল না। মোনাইও বাড়িতেই রেস্টে আছে। খুব ভেঙে পড়েছিল ও। ভাবছিলাম ওকে নিয়ে দুদিন কোথাও ঘুরে আসব। ফোনটা বাজতেই দেখি অর্ণবের ফোন। প্রথমেই একটা দারুণ খবর দিল। ওর অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনটা হয়েছে, আর শ্বশুরবাড়ির তরফে বড় একটা সম্পত্তি পেয়েছে। আমি কিন্তু খুশি হতে পারলাম না। কেমন একটা অজানা ভয় কেঁপে উঠলাম। বললাম, রিজিকা কেমন আছে? ওকে সাবধানে রাখিস। ওর একমাত্র মেয়ের নাম রিজিকা। খুব মিষ্টি মেয়েটা। জোর করে খারাপ ভাবনাগুলোকে মন থেকে দূর করতে একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছিলাম। কিন্তু পরদিন ভোর রাতেই এসেছিল আবার অর্ণবের ফোন। রিজিকাকে হসপিটালে নিয়ে গেছে। রক্ত বমি করছে হঠাৎ। আমি বললাম, গদ্রবঙ্গার অভিশাপ? তুই পুতুলটা ফেলে দে, এখনো বলছি। ও ফোন রেখে দিয়েছিল। দুপুরে এলো খারাপ খবরটা, মেয়েটা আর নেই। ওদের বাড়ি গিয়ে শুনলাম ডাক্তাররা কিছুই ধরতে পারেনি। কি ভাষায় ওদের সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। সবাই শ্মশানে বার হতেই আমি পুতুলটাকে খুঁজতে শুরু করেছিলাম। অর্ণবের মেয়ের ঘরে পেলাম তাকে। যেন এক অবুঝ বাচ্চা হাসছে আমায় দেখে। ওটাকে ব্যাগে ভরে নিয়ে দ্রুত বাড়ি ফিরলাম। আর কাউকে ওর বলি হতে দেব না। লখাই কাকাকে সঙ্গে নিয়ে সোজা সেবকের পথে রওনা দিলাম। শিবকেশ্বরী কালীবাড়ির সামনে গিয়ে ওটাকে বার করলাম। পুতুলটাকে ছুঁড়ে দিলাম তিস্তায়। তবে পড়লো নাকি গাছে আটকে গেল কে জানে। কাকা পিছন ফিরতে বারণ করায় আর সেভাবে দেখিনি। ও কি এক মন্ত্র পড়ছিল বিড়বিড় করে। মন্দিরে পূজা দিয়ে বহুদিন পর বাড়ি এসে ঘুমিয়েছিলাম শান্তিতে। বাড়িটা বেশ অন্যরকম লাগছিল। ঘটনাটা কিন্তু এখানেই শেষ হতে পারত। মোনাইকে নিয়ে পুরী ঘুরে এসেছি, মন বেশ শান্ত। পুতুলটার কথা কাউকে বলিনি, এমনকি মোনাইকেও জানাইনি। লখাই কাকা বারণ করেছিল কাউকে বলতে। প্রায় 6 মাস পরের কথা। মোনাই ঘটনাটা ভুলে আবার কনসিভ করেছিল। বাড়িতে বেশ আনন্দের পরিবেশ। ওর ভাই আদি এসেছিল খবরটা শুনে দেখা করতে। একটা উপহার এনেছিল দিদির জন্য। অনেক গল্প হলো বহুদিন পর। রাতে আদিকে এগিয়ে দিয়ে ফিরে এসে ঘরে ঢুকেই আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছিলাম। একটা ঠান্ডা স্রোত নেমে গেছিল শীত দাঁড়াবে। দেখি মোনাই সোফায় বসে একটা পুতুল নিয়ে খেলছে। পুতুলটা আমার ভীষণ পরিচিত। কি সুন্দর দেখো, আদি দিয়ে গেল সুখবর শুনে, একদম সত্যিকারের বাচ্চার মতো। ও আমার দিকে তুলে ধরল পুতুলটা। গদ্রবঙ্গা হাসছে আমায় দেখি। 3টি গল্পই শেষ হলো, কিন্তু সত্যি কি শেষ হলো? মনে রাখবেন, কোনো পুরনো বাড়িতে রাত কাটাতে গেলে সতর্ক থাকবেন। শীতের রাতে কুয়াশার মধ্যে সাদা কিছু দেখলে এগিয়ে যাবেন না। আর কোনো অপরিচিত পুতুল কখনো ঘরে আনবেন না। যদি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান কোন গল্পটি আপনাকে সবচেয়ে বেশি ভয় দিয়েছে, এবং সাবস্ক্রাইব করুন। আরও ভৌতিক গল্প নিয়ে আমরা আসছি। শুভরাত্রি।